আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জব টিভিতে। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, উপসহকারী কৃষি কর্মকর্তা 360 জন পদের পরীক্ষা আগামী জুলাই মাসের 11 তারিখ। তো এই পরীক্ষার প্রস্তুতি, শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতি কিভাবে নেবেন, কিভাবে শেষ সময়ে ভালো করার জন্য কোন কোন বিষয়গুলো পড়বেন, সব কিছু নিয়ে হবে আজকের আলোচনা। আজকে আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন, বদিউল আলম তন্ময়, উপসহকারী কৃষি কর্মকর্তা। তার কাছ থেকে আমরা জানবো যে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে আপনি যদি চাকরি পেতে চান তার জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত, যেহেতু সময় আর বেশি নাই। আগামী জুলাই মাসে 11 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই কম সময়ের মধ্যে আপনি কিভাবে গোছানো প্রস্তুতি নিতে পারেন, সব কিছু বিস্তারিত আপনারা এই ভিডিওতে আজকে জানতে পারবেন। তো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকুন। তাহলে চলুন আমরা বদিউল আলম তন্ময়ের কাছ থেকে আমরা জানবো যে আপনারা এই পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন। বদিউল আলম তন্ময়, আপনি যদি শুরু করতে। ধন্যবাদ আপনাকে আমাকে আপনার স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আপনার অবগত আছেন যে বাংলাদেশ সরকারি কমিশন পিএসসি কয়েকদিন আগে একটা নোটিশ করেছে যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা পদের 360 পদের যে পরীক্ষার নোটিশ আগামী 11 জুলাই অনুষ্ঠিত হবে ঢাকার বিভিন্ন কেন্দ্রে। তো প্রথমে আমি বলে রাখি যে অনেকেই একটা বিষয় কনফিউজড, সেটা হচ্ছে যে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড দিচ্ছে ওদের রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, তো কিন্তু কেন্দ্রের নাম উল্লেখ নাই। তো আপনারা হয়তো প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, হয়তো অনেকে জানেন না, কিন্তু যারা সবসময় পরীক্ষা দেয় তারা এই বিষয়ে অবগত আছে। অনেকে আমাকে ফেসবুকে কমেন্টসে, ইনবক্সে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমাদের কেন্দ্রের নাম উল্লেখ নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো আমাদের পরীক্ষা কোথায়। তো বিষয়টা হচ্ছে, যখন পরীক্ষার সপ্তাহ খানিক আগে বাংলাদেশ সরকারি কমিশন ওনাদের ওয়েবসাইটে তারা আপনার করে দেয়, তাদের নোটিশ পাবলিশ করে যে কত রেজিস্ট্রেশন নাম্বার থেকে কত রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত আপনার যে কোন কেন্দ্রে পরীক্ষা হবে কেন্দ্রের নাম উল্লেখ থাকে। তখন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে দেখবেন আপনি কোন কেন্দ্রে আছেন। এটা হচ্ছে প্রথমত কথা। এটা হচ্ছে আমি আপনাদের কনফিউশন যেখানে ছিল এটা দূর করে দিলাম। তো আপনি যে প্রশ্নটা করছেন সাজ্জাদ সাহেব, যে বর্তমানে যে আপনার নোটিশ হয়ে গেছে, স্টুডেন্টরা কীভাবে শেষ মুহূর্তে তাদের প্রস্তুতিটা নিবে। তো আমি প্রথমে বলি যে এখন যারা আসলে প্রস্তুতি নিতে বলতে, যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, যখন যাদের সার্কুলার হয়েছে তারা কিন্তু প্রথম থেকেই পড়াশোনা করছে। তো যারা প্রথম থেকে পড়াশোনা করছে, আমি আসলে আমার পরামর্শটা দুই ধরনের স্টুডেন্টদের জন্য দিব। এক হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, আরেকটা হচ্ছে যারা আসলে কোম্পানিতে চাকরি করে, হয়তো একটু পড়ার সময় কম পাচ্ছে, হয়তো বিভিন্ন জব করে পড়ার সময় কম পাচ্ছে। এখন শেষ মুহূর্তে তারা কোন জিনিসগুলো ফোকাস করলে তাদের জন্য ভালো হবে, এই বিষয়টা আমি আসলে আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে, প্রথমে আমি বলি যে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট যারা প্রথম সার্কুলার হওয়ার পরে আপনার যে যারা এখনও পড়ার টেবিলে আছে, তাদের উদ্দেশ্যে বলবো হচ্ছে তারা বেশি বেশি ঘরে বসে মডেল টেস্ট দিবে। বাজারে প্রচলিত অনেক বই আছে, আমি যদি সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে যে আমাদের জিমাওলার একটা মডেল টেস্ট আছে, অর্কিডের একটা মডেল টেস্ট আছে। এইটা বাসায় বসে যদি তারা যদি টাইমটা দেখে যদি মডেল টেস্ট দিতে পারে, তাহলে সে কত নাম্বার পাচ্ছে এবং সে তার দুর্বলতা কোন কোন টপিকগুলোতে সে নাম্বার উঠাতে পারছে না, তাহলে সে বুঝতে পারবে যে যে তার কোন বিষয়টাতে তার গ্যাপ আছে, কোন বিষয়টাতে শেষ মুহূর্তে সে একটু গুরুত্ব দিবে। এটা হচ্ছে প্রথমত যারা অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট আছে তাদেরকে বলবো। আর তাদের আরেকটা কথা বলবো যে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, 5ই আগস্টের পর থেকে যেই ঘটনাবলী আছে এইগুলোতে একটু মনোযোগ দিবে, এবং যে বিষয়গুলো আছে সাম্প্রতিক যে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোতে তারা দেখবে যে অ্যাডভান্স লেভেল এবং পূর্বের যে পড়াগুলো আছে ওরা রিভাইজ করবে। আর যারা আছে যে সময়ের জন্য অনেকে পড়তে পারে না, অথবা অনেকে কিছু কিছু পড়ছে, তো এবং যারা এখন পূর্ব পরীক্ষার আগে যে সময়টা আছে এটাতে আরেকটু ভালোভাবে পড়তে চায়, সেই স্টুডেন্টরা যারা, তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা হয়তো অনেকে যেহেতু পিএসসির অধীনে প্রথম পরীক্ষা দিবেন, তারা হয়তো অনেকে পিএসসির প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনাদের অনেকের ধারণা নাই। তো আমি প্রথমত তাদেরকে পরামর্শ দিব যে পিএসসির যে প্রশ্ন প্যাটার্ন, যে এটা ফলো করার জন্য, যে বাংলাদেশ সরকারি কমিশন কোন কোন প্রশ্নগুলা পিএসসির প্রশ্নগুলা করে, এই প্রশ্নগুলা যদি আপনি সলভ করেন, দেখতে পারবেন আপনি তাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে তারা কোন প্রশ্নগুলা করে। এবং দেখা গেছে, আমি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমরা প্রথম বেচ ছিলাম পিএসসির, যে আমরা আসলে অভিজ্ঞতা নেওয়ার একটা সুযোগ হয় না, যে আগের এক্সামের প্রশ্ন আমাদের মাঝে ছিল না যে পিএসসি নিবে কীরকম প্রশ্ন করে। তো আমরা পূর্বের প্রশ্নগুলা যারা অন্য অন্য ডিপার্টমেন্টের 10ম গ্রেডের পরীক্ষাগুলা
আপনার নিচে ওইগুলো আমরা সলভ করছি, দেখা গেছে অধিকাংশ প্রশ্ন রিপিট করে পিএসসি, অধিকাংশ প্রশ্ন রিপিট করে যেদের টেকনিক্যাল পোস্ট ছাড়া, যেমন মনে করেন কৃষির প্রশ্ন রিপিট করে এবং এবং বেসিক থেকে প্রশ্নগুলা করে। তো আমি পরামর্শ থাকবে আপনাদের যে আপনি প্রথম যে একটা বাজার থেকে প্রশ্ন ব্যাংক কিনে প্রথম আপনি একটু যে ইয়াগুলো আছে যে পিএসসির প্রশ্ন সলভ করতে পারেন বিগত সালের প্রশ্নগুলো। তারপরে হচ্ছে কি কৃষির জন্য আপনি পড়তে পারেন যে বিগত সালের প্রশ্নগুলো অনুসরণ করতে পারেন, বাজারে যে বইগুলো আছে জিমাওলা এটা দেখতে পারেন, এবং নবম দশমের যে জীববিজ্ঞানের এমসিকিউর যে কৃষি রিলেটেড যে টপিকগুলো আছে ওইটা দেখতে পারেন। ইন্টার কৃষি শিক্ষার এমসিকিউগুলো এগুলো দেখতে পারেন। তো এগুলা যদি আপনারা একটু দেখেন তাহলে দেখা গেছে যে আপনারা ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যেমনটা জানেন যে পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা হবে, 100 নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় 1 ঘন্টা, তো সময়টা খুব কম। তো অনেকে আছেন যারা নতুন পরীক্ষা দিবেন, তো তারা এই সময়টাকে কিভাবে ভাগ করবেন, তো কোন বিষয়গুলো আগে ওনারা উত্তর দিবেন, তো এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমি যখন এমসিকিউ পরীক্ষা দিতে যাই, আমার আনফর্চুনেটলিভাবে যে আমার কেন্দ্রের যে আমি যে হলে পড়ছি হলের গড়ি নষ্ট ছিল। আচ্ছা আচ্ছা। গড়ি নষ্ট ছিল এবং কি আমাদেরকে গড়ি নিয়ে ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইস নিয়ে ঢুকতে দেয় নাই। তো এটা নিয়ে আমি কেন্দ্রে মানে হলের ভিতরে খুব রাগারাগি করছিলাম যে কেন আপনাদের একটা দায়িত্বশীল জায়গা থেকে আপনারা কেন গড়িগুলা নষ্ট হবে, আমরা তো সময়গুলো দেখতে পারবো না। তারপর স্যার ছিল হলে, তো এই স্যারকে প্রচণ্ড আমি বিরক্ত করছি, স্যার কয়টা বাজে একটু পর জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা। তো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছে যেহেতু আপনি 1 ঘন্টা মানে 60 মিনিট আপনি 100টা এমসিকিউ আপনি বৃত্তবরাট করবেন, তাহলে আপনাকে প্রথম যেই জিনিসটা করতে হবে যে আপনি কোন টপিকটা বেশি ভালো পারেন। আপনি মনে করেন যে এখন আপনি ইংলিশ দিয়ে যদি শুরু করেন তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল কিন্তু জিরো হয়ে যাবে। যে দেখা গেছে যে আপনি অনেকেই সাধারণত ইংলিশে কেউ দুর্বলতা থাকে, যে আপনি যে ইংলিশ দিয়ে শুরু করেন দেখা গেছে না, ইংলিশ বিষয়টা হচ্ছে কি না, পরীক্ষার হলে তো যে আমাদের যে প্রশ্নগুলো থাকে একটা মানে খুব এলোমেলোভাবে থাকে, তাই না? এলোমেলোভাবে থাকে। তবে আপনি যেটা কাজ করতে পারেন যে প্রশ্নটা যে সাধারণ জ্ঞান এবং কৃষি অথবা বাংলা এটা দিয়ে আপনি শুরুটা করতে পারেন। আর যেটা যে বিষয়গুলো সহজ সহজ সেগুলো সেগুলো দিয়ে সহজ, হ্যাঁ এটা শুরু করা যেতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এমসিকিউ সব বৃত্তপাঠ করতে হয় না, ঠিক আছে? কারণ এটা যেহেতু যেহেতু নেগেটিভ মার্ক আছে, মানে 0.5 তারা কেটে ফেলবেন যদি কোনো ভুল উত্তর দেন। তো সেই ক্ষেত্রে তারা যেই প্রশ্নগুলোর উত্তর তারা মানে পারবে সেগুলোই আগে দিবে, উত্তর দিবে। আর কোনোভাবে মানে আপনার রিস্ক নেওয়া যাবে না। রিস্ক নেওয়া যাবে না, যেহেতু এখানে 0.5 মার্ক কেটে যাবে, দুটা ভুল করলে 1 নাম্বার, এটা একটা বড় ফ্যাক্টর তৈরি হতে পারে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, আমি মনে করি 40 থেকে 50 যদি কেউ কোনো স্টুডেন্ট যদি মানে আমার কাছে সেফ জোন মনে হয় 40 থেকে 50। যদি কোনো স্টুডেন্ট যদি মানে সে যদি ইনশিওর করতে পারে যে আমার 40 অথবা 50 থাকবে 100-র ভিতরে, যে ক্যাটেগরি 40-50 থাকবে, তাহলে তার আমার কাছে মনে হয় যে সে আর রিস্ক না নেওয়া উচিত, যেগুলো কনফিউজ তৈরি হয়েছে যে প্রশ্নগুলা, যে এগুলা সে বৃত্তবরাট না করা উচিত। আচ্ছা, এখন এমসিকিউ পরীক্ষাতে কত পার্সেন্ট মার্ক পেলে মানে একজন ক্যান্ডিডেট পরবর্তী ধাপে তারা কোয়ালিফাই করবে, মানে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হবে? আসলে ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভর করে, পিএসসির উপর নির্ভর করে। আসলে তারা কাটমার্ক কত রাখে, যে মানে সুনির্দিষ্ট কোনো কাটমার্ক নাই তারা কতজন স্টুডেন্ট এই পদের বিপরীতে রাখবে, তখন তারা একটা নির্দিষ্ট কাটমার্ক রেখে তারপরে তারা এটা করে আর কি। আমার আরেকটা প্রশ্ন হলো, আপনি যেমনটা জানেন যে 2360 জন নিবে, তো তার বিপরীতে মাত্র 19,000 পরীক্ষার্থী আবেদন করেছে। তো আমরা অন্য সরকারি চাকরির ক্ষেত্রে যদি 2360 জন নেই, সেক্ষেত্রে আমরা দেখি মিনিমাম 10 থেকে 12 লাখ আবেদন পড়ে। সেই ক্ষেত্রে মাত্র 19,000 আবেদন, এখানে কিন্তু খুবই কম। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে তারা যদি মানে মিনিমাম 50% মার্কও পায়, সেক্ষেত্রে তারা হয়তো লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হতে পারবে। মানে এই ব্যাপারে আপনার কি মতামত? আমি আপনাকে একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা যেহেতু আমি সর্বপ্রথম আমরা প্রথম পরীক্ষা আমাদের দিয়ে শুরু করে আমাদের সার্কুলার ছিল 1394 জন। তো 1394 জনের ভিতরে আমার যতদূর মনে পড়ে যে 2021 সালে সার্কুলারটা হয়েছিল, যে আপনার প্রায় 22,000 প্লাস মানে স্টুডেন্ট আবেদন করে। তো আবেদন করার পরে আপনার এই যে প্রিলিতে মানে এমসিকিউতে তারা টিকায় হচ্ছে 10,000 সামথিং। হ্যাঁ, তো 10,000 সামথিং টিকায়, তারপরে এমসিকিউর পর যখন রিটেন পরীক্ষা দেয়
তখন এই রিটার্নের পরীক্ষায় তারপর তারা 5,000 না 6,000, আমার এক্সাক্ট তারিখ সংখ্যাটা মনে পড়তেছে না, এরকম ইয়াতে টিকে মানে সরি 10,000 না, সম্ভবত 6-7,000 এরকম হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিকার পরে তারপরে যখন রিটেন পরীক্ষা দেয়, হ্যাঁ, তো রিটেন পরীক্ষা দেয়, তো রিটেন পরীক্ষার ভিতরে যেহেতু 1394 জন মানে পদের বিপরীতে এতজন, রিটেন পরীক্ষায় দেখা গেছে তারা এতজন স্টুডেন্ট পায় নাই, মানে 1394 জন যেটা ছিল সার্কুলারে নিবে, হ্যাঁ, কতজন তারা পায় নাই, উপযুক্ত ক্যান্ডিডেট পায় নাই, মানে লিখিত পরীক্ষা পাস করতে পারে না, হ্যাঁ, মানে সেটা ছিল মানে 1352 জন এরকম ক্যান্ডিডেট যে পাস করছে, সর্বশেষ সুপারিশ করছে 1302 জন। তাহলে আমরা মানে দেখতে পাচ্ছি যে মানে যারা ভালো শুরু থেকে ভালো প্রস্তুতি নিচ্ছে এবং এখনো সময় আছে মোটামুটি 1 মাসের উপরে, তো যারা ভালো প্রস্তুতি নিবে তাদের জন্য সামনে বিশাল একটা সুযোগ। হ্যাঁ, বিশেষ করে এই সুযোগটা সবাই কাজে লাগাতে পারে। হ্যাঁ, আমি একদম একদম আপনি ঠিক বলছেন যে বিষয়টা হচ্ছে যদি তারা পিএসসির যে তারা যে আপনার শর্ত দিয়েছে, যে আপনার যে শর্তটা হচ্ছে যে আপনার যে রিটেনের ক্ষেত্রে যদি তারা রিটেন পাস করতে পারে, যেমন আপনার মনে করেন যে 90 পায় সামগ্রিকভাবে 90, এবং তারপরে হচ্ছে 25% হচ্ছে বিষয়ভিত্তিক আলাদা আলাদা যদি সেই নাম্বারটা যদি পাস করতে পারে, হ্যাঁ, তারপরে সামগ্রিকভাবে সে 90 পায় 200-র ভিতরে, তাহলে সে যে 5 নম্বর পেয়েও যদি পাস করে, যদি শুধু পাস মানে পিসির যে শর্ত দিছে এই শর্তগুলো যদি সে ফুলফিল করতে পারে, আমার বিশ্বাস যে তার চাকরি হয়ে যাবে। কারণ সেটা হচ্ছে কি তাদের তো পদের সংখ্যা তো বিশাল, 360 জন, তো তারা কিন্তু মানে এর অনায়াসে কিন্তু এটা পার হয়ে যেতে পারবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ জব টিভিতে সময় দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। আশা করি আপনি পরবর্তীতে আমাদের সাথে আবারও যুক্ত হবেন, এবং যারা উপসহকারী কৃষি কর্মকর্তা পদে পরীক্ষা দিবেন, তো আশা করি পরবর্তীতে আপনারা আমাদের জব টিভি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তীতে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে, কিভাবে আরও প্রস্তুতি নেবেন এবং শেষ সময়ে কম সময়ের মধ্যে সবচেয়ে ভালো প্রস্তুতি কিভাবে নেবেন, এটা নিয়ে আরও একটু বিস্তারিত ভিডিও আসছে। আপনারা জব টিভি আপনার স্বপ্নের সাথী, জব টিভির সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।